নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। যদিও আমাদের আইন ব্যবস্থা খানিকটা গলফ খেলার মতন, বিশাল সবুজ গলফ মাঠ, হাগরে গরিবদের প্রবেশ নিষেধ, আইনগুলো গলফ বলের মতো রাখা, সাইজ মতো স্টিক তুলে নিয়ে ধাঁই করে মারা, পয়সা থাকলে ক্ষমতা থাকলে আইন নিয়ে যা খুশি করা যায়। যা খুশি কেবল ষড়যন্ত্রের অভিযোগে বছরের পর বছর কবি, সাহিত্যিক, উকিল, সমাজসেবী, সাংবাদিক, লেখককে জেলে ভরে দেওয়া যায়। চোখের সামনে খুন করে জেল হওয়া খুনি অপরাধীকে ছেড়ে দেওয়া যায়। আইন ঠোঁটে লিপস্টিক, গালে রুজ মেখে দাঁড়িয়ে থাকা সেই বারাঙ্গনা যাকে ইচ্ছে করলেই পয়সা দিয়ে কেনা যায়। তবুও মাঝে মধ্যে আইনের দেবালয় থেকে কিছু রায় আসে যা দেখে মনে হয় প্রাণ আছে, প্রাণ আছে। মনে হয় খানিক ভরসা রাখাই যায় আইনের ওপর। আর সত্যি বলতে কি, এখনো মানুষজনের মধ্যে বাকবিতণ্ডা হলে শোনাই যায় তোকে আদালতে দাঁড় করিয়ে ছাড়বো। শোনা যায় কোর্টে চলো, দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। এসব মানুষ বলে কারণ মনের কোনো কোনায় আইনের উপর এখনো খানিক ভরসা আছে মানুষের। সেই বিচারালয় সাফ জানালো পতঞ্জলি মানে বাবা রামদেব লোক ঠকানোর ব্যবসা করছে। এখনই ওই সমস্ত বিজ্ঞাপন বন্ধ করতে হবে যাতে বলা হচ্ছে এই ওষুধগুলো খেলে সব সেরে যায়। সর্বরোগ হরো দাওয়াইয়ের বিজ্ঞাপন বন্ধ করতে বলেছে সর্বোচ্চ বিচারালয়, কিন্তু বিজ্ঞাপন না হয় বন্ধ হলো, জাল ব্যবসা? মাথা নেই, মুন্ডু নেই, এমন ওষুধ বিক্রি করা কে বন্ধ করবে? কারণ বাবা রামদেব তো বেড়েছেন এই সরকারের আশ্রয় প্রশ্রয়। মনে আছে মার্চ 25-এ লকডাউন হলো করোনা আটকাতে, মানে আমাদের দেশ টের পেল যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। 3 মাসের মাথায় পতঞ্জলির বাবা রামদেব করোনার ওষুধ বের করে সাংবাদিক সম্মেলন করে ফেললেন। এমন একটা সময় যখন সারা পৃথিবীতে 1 কোটির মতো আক্রান্ত, সারা ভারতে 4.5 লাখের মতো আক্রান্তের খবর পাওয়া গেছে। সারা পৃথিবী জুড়ে যত বড় বড় বৈজ্ঞানিকরা আছেন তারা এই রোগের ওষুধ, ভ্যাকসিন বের করার জন্য 24 ঘন্টা কাজ করছেন। অনেক জায়গাতেই প্রাথমিক কিছু সাফল্য পাওয়া গেছে, কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করছেন না। কারণ একটা ওষুধকে বাজারে ছাড়ার আগে বহু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার বিভিন্ন ধাপ আছে, তারপর তাকে ওষুধ বলে ঘোষণা করা যায়। কিন্তু ওই যে পয়সার ক্ষমতা থাকলে আইনকে কলা দেখানো তো বাঁয়ে হাত কা খেল। তাই বাবা রামদেব সাংবাদিক ডেকে জানিয়ে দিলেন তারা ওষুধ বের করে ফেলেছেন, কেউ কেউ 3 দিনে আর বাকিরা 7 দিনে সুস্থ হয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে দেখালেন সেই ওষুধের প্যাকেট, করোনিল, খেলেই সেরে যাবে করোনা। লোকটাকে সেদিনই অ্যারেস্ট করা উচিত ছিল, তখনই জেলে পড়া উচিত ছিল। ওষুধ নিয়ে ওই সময় ওই রকম বজ্জাতি করার জন্য। তা না করা আয়ুষ থেকে বলা হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট পাঠান। বলা হয়েছিল ওই ওষুধ আপাতত বিক্রি করতে পারবে না। তাতে বয়ে গেছে কিছুদিন পর থেকেই পতঞ্জলির 1001টা দোকানে রাখা হয়েছে ওই ওষুধ। মৃত্যু ভয় মানুষ কিনেছে। মরলে মরবে, বাঁচলে জয় বাবা রামদেবের জয়। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আমাদের দেশে ড্রাগ কন্ট্রোল অ্যাক্ট আছে, আর আছে ম্যাজিক রেমেডিস অ্যাক্ট। আসছে সে কথায়, প্রথমে দেখে নি আমাদের দেশে আইন অনুযায়ী ওষুধ বাজারে আনতে গেলে কি কি করতে হবে, মানে নিয়মটা কি। প্রথমে গবেষণার মাধ্যমে ওষুধটা তৈরি করতে হবে। ধরে নিলাম রামদেব সুপারফাস্ট, তা হলো মাসখানেক তো লাগবেই। এরপর আপনাকে বসতে হবে আলোচনায়, যাকে বলে প্রি সাবমিশন কনসালটেশন। তারপর আপনাকে ওষুধ, তার কম্পোনেন্টস, ডিটেলস, তার কার্যকারিতা ইত্যাদির বিবরণ দিতে হবে। এবার 3টে কাজ করতে হবে। এটা ধাপে ধাপে হয়, একসঙ্গেও করা যায়। প্রথম হলো ক্লিনিক্যাল টেস্ট, এটা আবার 4টে ধাপ আছে, পরে সেটা বলছি।
2 হলো বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ রিসার্চ। রুল 17 অনুযায়ী তার অনুমোদন নিতে হবে এথিক্স কমিটির কাছ থেকে। ওষুধ তৈরির আগে ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট দিতে হবে। সেই ট্রায়ালের ফেজ 0-তে 10 থেকে 15 জনের ওপর সেই ওষুধ প্রয়োগ করে তার কার্যকারিতা পরীক্ষা করতে হবে। ফেজ 0-র রিপোর্ট তৈরি করতে হবে। এরপর ফেজ 1, 15 থেকে 30 জনকে এই ওষুধ দিতে হবে। একটা গ্রুপকে কম ডোজের, একটা গ্রুপকে বেশি ডোজের ওষুধ দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে হবে। এই রিপোর্টের ফলাফল দেখার পর ফেজ 2, এবার এই ওষুধের ডোজ কত হবে তা নির্ধারণ করার পালা। এবার সংখ্যাটা আরো বাড়বে, আবার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা হবে। এর ফলাফল দেখে ফেজ 3-তে যেতে হবে। এবার দুটো গ্রুপ থাকবে, তাদের সিমটম একই হতে হবে। একটা গ্রুপকে সাধারণ বা পুরনো চিকিৎসাই করা হবে, অন্য গ্রুপকে নতুন ওষুধ দেওয়া হবে এবং তার রিপোর্ট তৈরি করা হবে। এই বিরাট লম্বা প্রক্রিয়ার কারণ হলো যাতে ওষুধটার কার্যকারিতা বোঝার সঙ্গে সঙ্গে তার পার্শ্ব প্রতিক্রিয়াও বোঝা যায়, যার জন্য একটা ওষুধ আবিষ্কার করে তাকে বাজারে আনতে বছর কেটে যায়। খুব সাধারণভাবেও একটা নতুন ওষুধ আবিষ্কার আর বাজারে আনার মধ্যে সময় 9 থেকে 10 মাস। বাবা রামদেব বুলেট ট্রেনে বসে করোনার ওষুধ, নানান ধরনের ওষুধ বার করে বাজারেও এনে ফেললেন কয়েক মাসের মধ্যে। সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেও জানিয়ে দিলেন। আমাদের দেশে আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদ পড়ানোর সংস্থা আয়ুষ কেবল জানিয়ে দেয় তাদের কাছে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট নেই। অথচ বাবা রামদেব প্রত্যেক বড় সংবাদপত্র বিজ্ঞাপন দিয়ে সবার সামনে এই ওষুধে করোনা 3 দিন কি বড় জ্বর 7 দিনে সেরে যাবে, ওই ওষুধে ক্যান্সার সেরে যাবে, সেই ওষুধে হাঁপানি সেরে যাবে বলে ঘোষণাও করে দিচ্ছে। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আসুন দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট 1954-এ কি বলা আছে দেখে নেওয়া যাক। Subject to the provisions of this act, no person shall take any part in the publication of any advertisement relating to a drug if the advertisement contains any matters which a. directly or indirectly gives a false impression regarding the true character of the drug, or b. makes a false claim for the drug, or c. is otherwise false or misleading in any material particular. কোন রোগ সেরে যাবে এমন ওষুধের বিজ্ঞাপন করা শাস্তিযোগ্য অপরাধ। ফাঁক আছে, তার সুযোগ বাবা রামদেব এতদিন নিয়েছে। ইমিউনিটি বুস্টার, শরীরের রোগ আটকাতে চেষ্টা করে এরকম বলে হাজার একটা ওষুধ উনি বিক্রি করেন, যার গুণাগুণ কেউ জানে না। ঠাকুর দালানে চন্নমেত্ত বা মাজারে জল পড়ার মতোই প্রমাণবিহীন ওষুধ, কিন্তু এতদিন সেগুলোকে ওষুধ বলা হয়নি। আমলা রস খেলে চোখ ভালো হবে, কিন্তু আইন বাঁচিয়ে ওষুধ বলা হয়নি। কিন্তু ইদানিং তাও নয়। বাবা রামদেব সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলে দিচ্ছেন এই ওষুধে করোনা থেকে, হার্ট অ্যাটাক থেকে, হাঁপানি সব সেরে যাবে। আমি জানি বাবা রামদেবকে জেলে পোড়া হবে না, গ্রেফতার করা হবে না। দেশ শুদ্ধ মানুষের করোনা আতঙ্ককে, বিভিন্ন অসুখের আতঙ্ক আর তার সঙ্গে বাড়তে থাকা ডাক্তার, ওষুধের খরচকে ব্যবহার করে তিনি কোটি কোটি টাকা ব্যবসা করবেন। আইন তার কাছে গল্ফ বল, তিনি সপাটে মারবেন তার ইচ্ছে মতো। মানুষ মরলে মরবে, বাঁচলে বাঁচবে। ওনার উপার্জিত কোটি কোটি টাকার কিছু অংশ নিশ্চয়ই বিতরণ হবে আইন পুজোর অঙ্গ হিসেবে। যার নিজের চোখ পিট করা, যার সাধারণ এমবিবিএস ডাক্তারও জানে স্নায়বিক দুর্বলতা, তার চিকিৎসা যিনি এতদিনেও করে উঠতে পারেননি, তার দোকান থেকে সারা ভারতে হাজার একটা ওষুধ বের হচ্ছে
মানুষের বিশ্বাস নিয়ে খোলা বাজারে তামাশা হচ্ছে, কেউ কিচ্ছুটি বলবে না। এতদিন পরে আদালত জানালো যে এই বিজ্ঞাপন আর দেওয়া চলবে না। বিক্রি চলবে, ওষুধ তৈরি চলবে। ওনার শিবিরের উপর কোনো রাশ টানা হয়নি, সেগুলো চলবে। আইন, আদালত, রাষ্ট্র, রাষ্ট্রের মন্ত্রী, শান্ত্রী, পাত্র, মিত্র, অমাত্য দেশটাকে কোথায় নিয়ে যাবার চেষ্টা করছেন? ঠিক তখন যখন মানুষের পেটে ভাত নেই, মাথার ওপরে ছাদ নেই, চাকরি নেই, যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। কোথায় ভগবান? কোথায় তিরুপতি, জগন্নাথ, সাই বাবা, কৃষ্ণ, শিব? তারা কোথায়? যদি থাকেন, মানুষের এই চরম দুর্দিনে তাদের দপ্তরে তালা লাগানো কেন? আর যদি বা খোলা হচ্ছে, সেটাও এরকম আইনের আড়াল নিয়ে কেন? রাষ্ট্র তৈরি হয় একদল মানুষকে অন্য আরেক দল মানুষের উপর অবাধ শোষণের, অত্যাচারের, সীমাহীন দারিদ্র্যের মধ্যে রেখে দেবার জন্য। তাই কিছু মানুষের হাতে জমা হয় সম্পদের 90%, অসীম ক্ষমতা। সেই ক্ষমতা আর অর্থই ব্যবহার হয় তাদের সম্পদকে বাড়াতে, টিকিয়ে রাখতে। তার জন্যই বানানো হয় আইন কানুন। সে আইন ভুকা মানুষের জন্য নয়, সে আইন না খেতে পাওয়া মানুষের পাশে দাঁড়ায় না। তারা দাঁড়ায় কোটি কোটি টাকার ব্যবসায়ী, বাবা রামদেব কিংবা সেই সব মহন্তদের পাশে, যারা আসলে রাসপুটিন, যারা এই শোষণের ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়। ব্যবস্থাটাকে ভাঙতে হবে। এই কাঠামো টিকিয়ে রেখে খেটে খাওয়া মানুষ বড় জোর পেতে পারে তালি দেওয়া জামা, জল চুইয়ে পড়া ছাদ আর আধখানা রুটি। অস্বীকার করুন এই ব্যবস্থাকে। এই দ্রোহকালে এই রাসপুতিনদের চিহ্নিত করুন। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।